প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী মাসের 12 তারিখে শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার একসাথে অনুষ্ঠিত হবে। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর জন্য চতুর্থ সেমিস্টার। এবং তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের যে প্রশ্ন কাঠামো, সেটার মধ্যে সাদৃশ্য সামঞ্জস্য রয়েছে। তো আজকে তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থিত করব, যেগুলো তোমাদেরকে অবশ্যই এই যে দুটো পরীক্ষা আছে, এই পরীক্ষা দুটোতে সর্বাধিক যে নাম্বার পাওয়ার সুযোগ, সেই সুযোগটা তোমাদের সামনে তুলে ধরবে। মনোযোগ সহকারে তোমরা দেখো। প্রথমে দ্বিতীয় সেমিস্টারে তোমরা জানো যে দ্বিতীয় সেমিস্টারে দুটো ইউনিট রয়েছে। একটাকে হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু লজিক, এবং সেখানে বরাদ্দ হচ্ছে 24 নাম্বার, 24 মার্কস। এবং সেখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ট্র্যাডিশনাল লজিক, অর্থাৎ সেখানে একদম যুক্তিবিজ্ঞানের স্বরূপ থেকে শুরু করে আমরা সেখানে দেখেছি ক্যাটেগরিক্যাল সিলোজিজম এবং কম্পাউন্ড আর্গুমেন্ট, এই পর্যন্ত সেখানে আলোচনাটা রয়েছে। এবং যে দ্বিতীয় যে ইউনিটটা রয়েছে, সেখানে রয়েছে ইন্ডিয়ান এথিক্সের কিছুটা অংশ, এবং সেখানে তারই সাথে রয়েছে ওয়েস্টার্ন এথিক্সেরও একটা অংশ। সেখানে আলোচনার মধ্যে রয়েছে তোমার কয়েকজন বিখ্যাত নীতিবিদ, তাদের বক্তব্য। যেমন আমরা সেখানে পেয়েছি বেন্থাম, মিল, কান্ট এবং কান্টের ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ, এই সম্পর্কিত বক্তব্য। এই অংশটায় রয়েছে হচ্ছে 16 মার্কস। এবং এখানে যে প্রশ্ন কাঠামোর কথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কথা বলা হয়েছে, 3টি ভাগে সেগুলি বিভক্ত। প্রথম হচ্ছে যে টাইপ 1 সেখানে কিন্তু 2 নম্বরের জন্য তোমাকে উত্তর লিখতে হবে। এখন এখানেও বলে দেওয়া হচ্ছে যে তুমি এখানে 2 বা 3টে বাক্য লিখতে পারো, ম্যাক্সিমাম 2 বা 3টে বাক্য। এবং তারপরে টাইপ 2 সেখানে বলা হচ্ছে তোমার 3 নম্বরের, এবং 3 নম্বরের জন্য তুমি কিন্তু 3 থেকে 5টা ম্যাক্সিমাম বাক্য লিখতে পারো। এবং যেটা তোমার 6 নম্বরের, যেটাকে ডেসক্রিপটিভ বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে তুমি 6 থেকে 8টা বাক্য লিখতে পারো, অর্থাৎ সেটা অ্যাপ্রক্সিমেটলি 150 শব্দের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 2 নম্বরের প্রশ্ন, তোমাকে যদি এমন একটা প্রশ্ন দেওয়া হয় যে প্রশ্নটার উত্তর তোমার মনে হচ্ছে যে একটি বাক্যেই হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 2 থেকে 3টে বাক্য লিখতে বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? এইটাই হচ্ছে শিখবার বিষয়। যে তোমার ধরো বলা হলো যে বচনের বিরোধিতার একটি শর্ত উল্লেখ করো। তুমি লিখে দিলে বচনের বিরোধিতার একটি শর্ত হলো বলে তুমি শর্তটা লিখে দিলে যে বচন দুটির মধ্যে, বচনের বিরোধিতার সম্পর্কে আবদ্ধ বচন দুটির মধ্যে হয় গুণগত বা পরিমাণগত বা গুণ পরিমাণ উভয়গত পার্থক্য থাকবে। এখন এই যে বাক্যটা, এটা লিখলে, এটা একটাই বাক্য হলো, একটাই শর্ত হলো, কিন্তু তোমার উত্তরটা বলা হয়েছে 2টো বাক্যে লিখতে। সেক্ষেত্রে তোমাকে একটু টেকনিক্যালি ভাবতে হবে। প্রথম আমি লিখব যে বচনের বিরোধিতার ক্ষেত্রে বচন দুটির উদ্দেশ্যবিধেয় অভিন্ন হবে, এবং এক্ষেত্রে বা দাড়ি দিয়ে এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ একটি শর্ত আমাদেরকে অনুসরণ করতে হবে সেটি হলো বলে তারপরে তুমি লেখো বচন দুটির মধ্যে হয় গুণগত বা পরিমাণগত বা গুণ পরিমাণ উভয়গত পার্থক্য থাকবে। অর্থাৎ এখানে তোমার কি হলো, 2টো বাক্যে এটা কনভার্ট হয়ে গেল। তোমাকে বলা হলো যে আরেকটা ধরো, তোমাকে আমি উদাহরণ তোমার যদি বলি যে ভারতীয় দর্শনে পুরুষার্থের সংজ্ঞা দাও। তুমি পুরুষার্থের সংজ্ঞা হয়তো একটি বাক্যে দিয়ে দিলে, কিন্তু তার আগে তুমি আরেকটি বাক্য যোগ করো। সেটি হচ্ছে যে ভারতীয় দর্শনের অন্যতম আলোচনার বিষয় হলো পুরুষার্থ। পুরুষার্থের সংজ্ঞা দিতে গিয়ে ভারতীয় দর্শনে বা ভারতীয় নীতিবিদ্যায় বলা হয়েছে, এইবারে তুমি সংজ্ঞাটা আর একটা বাক্যে দাও। 2টো বাক্যে তোমার কনভার্ট হয়ে গেল। কাজেই 2 বা 3, এবং যেটা আরেকটা উল্লেখযোগ্য বিষয়, কিন্তু এখানে কিন্তু তোমার জায়গাটা নির্দিষ্ট করে দেওয়া থাকছে, তোমরা দেখেছো ইতিমধ্যেই। কাজেই
তোমাকে আগে কিন্তু নির্বাচিত করে নিতে হবে যে কোন দুটো বাক্য বা কোন তিনটে বাক্য আমি সঠিকভাবে লিখব এবং কোন ক্রমে তাদেরকে লিখব। কারণ একবার যদি লিখে ফেলো তারপরে কিন্তু কাটাকাটি করলে তার জন্য আর নির্দিষ্ট কোনো জায়গা তোমার অতিরিক্ত থাকছে না, যেহেতু জায়গাটা নির্দিষ্ট। 6 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও আমি তোমাদেরকে বলবো যে 6 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও তোমরা আগে ভেবে নাও যে আমি কোন বাক্যগুলোকে কোন ক্রম অনুসারে লিখব এবং সেই অনুযায়ী তুমি কিন্তু সেইগুলোকে একটার পর একটা লেখো। তা না হলে কিন্তু তোমার এমন হতে পারে যে তুমি লিখলে তোমার যে বাক্যগুলো তোমার প্রয়োজনীয় বলে মনে হয়েছিল সেই বাক্যগুলোই কিন্তু সবগুলো অন্তর্ভুক্ত হলো না, হয়তো কম গুরুত্বপূর্ণ এক একটা বাক্য তার মধ্যে ঢুকে গেল। সেক্ষেত্রে 6টা বা 8টা বাক্য হয়ে গেল, 150 শব্দের কাছাকাছি চলে এলে অতিরিক্ত হয়ে গেল, সেইটা যাতে না হয়। কাজেই এই বিষয়টা আগে থেকে একটু তোমাকে চিন্তা ভাবনা চর্চার মধ্যে রাখতে হবে। দ্বিতীয় আরেকটা বিষয়, সেটা হচ্ছে যারা 4র্থ সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, এই 4র্থ সেমিস্টারের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের প্রথম যে পার্টটা ওয়েস্টার্ন লজিক রয়েছে, সেই ওয়েস্টার্ন লজিকের এখানে কিন্তু রয়েছে হচ্ছে মডার্ন লজিক বা সিম্বলিক লজিকের অন্তর্গত দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে তোমার হচ্ছে যে ভেন ডায়াগ্রাম রয়েছে, বুলিয়ান ইন্টারপ্রিটেশন অফ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য এবং ভেন চিত্রায়ন। আর একটা বিষয় রয়েছে, সে বিষয়টা হচ্ছে যে সত্যাপেক্ষ যোজক এবং সত্য সারণী। এখন এর থেকে খুব বিস্তারিত যে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে তা নয়। যেমন তোমার নিরপেক্ষ বচনের ভেন ডায়াগ্রামের আগে যে অংশটা, সেটা হচ্ছে বুলিয়ান ইন্টারপ্রিটেশন, অর্থাৎ কোনো একটি বিশেষ বচন দিয়ে AEIO তার বুলীয় রূপ কী হবে, তার বুলীয় ভাষ্য কী হবে, এইগুলো রয়েছে। এছাড়া তার ভেন চিত্রায়ন কী হবে এইটা তোমাদের রয়েছে। কিন্তু এক্ষেত্রে কোনো বৈধতা বিচার বা এই ধরনের কোনো আলোচনা এখানে নেই। আর একটা বিষয় হচ্ছে যে বুলিয়ান ইন্টারপ্রিটেশন এইটা মানলে, জর্জ বুলের ভাষ্য মানলে নিরপেক্ষ বচনের ওপরে তার যে প্রভাব, অর্থাৎ কিছু কিছু যুক্তি যে নিরপেক্ষ বচনের, সেগুলোকে যে অবৈধ বলে বলতে হয় যে অস্তিত্বমূলক দোষ বা সাত্ত্বিকতা দোষের জন্য, এইগুলো কিন্তু এখানে রয়েছে। আর তোমার দ্বিতীয় যে অংশটা, সেই অংশটা হচ্ছে তোমার সত্যাপেক্ষ যোজক। এবং এখানে এই যে 5 প্রকার যৌগিক বচনের যে সত্য সারণী, সেগুলো কিভাবে রচিত হচ্ছে, তারপরে তোমার কিছু কিছু ডেফিনেশন, যেমন ধরো আমি বলছি যে সত্য সারণীর ক্ষেত্রে নিবেশন দৃষ্টান্ত বলতে কী বোঝায়, বা সত্য সারণীর ক্ষেত্রে ফল স্তম্ভ বা নির্দেশক স্তম্ভ বলতে কী বোঝায়, বা সত্য সারণীর দ্বারা যখন আমরা কোনো একটা বাক্যকে নির্ধারণ করছি স্বতঃসত্য, সেই স্বতঃসত্য বাক্য বলতে কী বোঝায়, শত মিথ্যা বাক্য বা আপত্তিক বাক্য বলতে কী বোঝায়, কোনো একটি বিশেষ বাক্যের যে সত্য সারণী রচনা করা, এবং এই প্রসঙ্গে বাক্য এবং বাক্য আকারের যে পার্থক্য, অর্থাৎ ক্যাপিটাল লেটারে কোনো কিছু দেওয়া থাকলে সেটিকে আমরা বলবো বাক্য, এবং যদি যুক্তি থাকে সেটা ক্যাপিটাল লেটারে থাকে তাকে আমরা বলবো যুক্তি, আর যখন স্মল লেটারে থাকবে তখন তাকে আমরা বলবো বাক্য আকার বা যুক্তি আকার। এবং সত্য সারণী রচনা, সত্য সারণীর সাহায্যে তোমার কোনো একটা বাক্য কী ধরনের বাক্য সেইটা নির্ণয় করা। এছাড়া ধরো এরকম প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে কোনো একটা বাক্যের অন্তর্গত কোনো একটি অংশের সত্যমূল্য দেওয়া থাকলো। যেমন ধরো আমি বলছি যে কোনো একটি বাক্যে ধরো PQR আছে, XYZ আছে, বলা হলো যে এবং ABC আছে, তাহলে বলা হলো যে ABC সত্য এবং XYZ মিথ্যা হলে, এবং PQR বা PQ এর সত্যমূল্য জানা না থাকলে এই বাক্যটির, প্রদত্ত বাক্যটির সত্য সারণী কীভাবে করতে হবে। এবং এই ধরনের যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু তোমার এই তোমার ইয়ের ক্ষেত্রে, সত্য সারণীর ক্ষেত্রে তোমাদের অভ্যাস করতে হবে, এগুলো আসতেই পারে। এরপরে আছে আরোহ অনুমান। আরোহ অনুমানের অন্তর্গত 3টে অধ্যায় এখানে অন্তর্ভুক্ত হয়েছে, এবং সেখানে আরোহ অনুমান, এই বৈজ্ঞানিক আরোহ বা অবৈজ্ঞানিক আরোহ, উপমা যুক্তি, এই অংশগুলোকে নিয়ে আলোচনা রয়েছে। এবং তারপর রয়েছে হচ্ছে কারণ সম্পর্কে আলোচনা, এবং সবশেষে রয়েছে মিলের আরোহমূলক পদ্ধতি।
এখন এই বড় প্রশ্নের ক্ষেত্রেও আমি তোমাদের বলবো যে এখানে 6 নাম্বার স্বাভাবিকভাবেই পুরো পদ্ধতি লিখবার কোনো জায়গা নেই, কারণ সেটা অনেকটাই কাজই স্বাভাবিকভাবেই সেখানে তোমাকে ভাগ ভাগ করে দেওয়া হবে যে কোন কোন অংশগুলো তোমাকে লিখতে হবে, এবং সেখানে কিন্তু পয়েন্ট বা হেডিং করে করে তোমাকে সেই অংশগুলোকে আলাদা আলাদা করে লিখতে হবে। আর তারপরে পরবর্তী একদম সেকেন্ড ইউনিট যেটা 4th সেমিস্টারে, সেখানে রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটস। এখানে কিন্তু 2 নম্বরের কোনো প্রশ্ন নেই, অর্থাৎ টাইপ 1-এর কোনো প্রশ্ন নেই। টাইপ 2 এবং টাইপ 3 অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন এবং 6 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে এই যথারীতি 3টি থেকে 5টি বাক্য, এবং সেখানে কিছু বেসিক কনসেপ্ট তোমাকে করা হতে পারে। যেমন ধরো রবীন্দ্রনাথের মানবতাবাদে দুটো যে সত্তা, মানব সত্তা, সেই দুটো সত্তা কি কি, বা রবীন্দ্রনাথের মানবতাবাদে জীবভাব এবং বিশ্বভাবের মধ্যে পার্থক্য কি, এখানে তোমার ওই নির্দিষ্ট বাক্য সীমা মেনে তোমাকে সেই উত্তর করতে হবে। 3 নম্বরের প্রশ্নে এগুলো মানে টাইপ 2-তে। আর 6 নম্বরের প্রশ্নের জন্য আমি তোমাদের বলবো যে অন্তত যে 3টে রয়েছে তার মধ্যে অন্তত 2টো তুমি অবশ্যই তৈরি করে যাবে, অন্তত 2টো তৈরি করে যাবে, তাহলেই তুমি লিখতে পারবে। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে যখনই কোনো বড় প্রশ্ন তৈরি করবে এই কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি থেকে, ইন্ডিয়ান থটস থেকে, সেখানে কিন্তু সেই যে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফটা তোমার এমনভাবে যেন হয় যে সেগুলো আলাদা আলাদাভাবে এক একটা ওই টাইপ 2 যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর মতো হয়। অর্থাৎ তোমার করে যাওয়া যে অংশটা, সেটাকে তুমি একই সাথে এতেও ব্যবহার করতে পারো, ডেসক্রিপটিভ কোশ্চেন 6 নম্বরেও ব্যবহার করতে পারো, আবার প্রয়োজনে সেগুলোকে তুমি 3 নম্বরের প্রশ্নেও ব্যবহার করতে পারো। আমি তোমাদের বলবো আর যে কটা দিন আছে সেই কটা দিন তোমরা এইভাবে করে যুক্তিবিজ্ঞানের যে চর্চাটা রয়েছে সেই চর্চার উপরে বেশি মনোযোগ দাও, কারণ যুক্তিবিজ্ঞানের যে অংশটা রয়েছে এই অংশে তোমরা পুরো নাম্বারটা যদি তুলতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের টোটাল নাম্বারটা অনেকটাই বেড়ে যাবে। কারণ অন্য যে পার্টগুলো রয়েছে এথিক্সের ক্ষেত্রে বা কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটসের ক্ষেত্রে 1-2 নাম্বার হয়তো এদিক ওদিক হতেও পারে, কমে যেতে পারে, কারণ এটা সাবজেক্টিভ ব্যাপার। যারা পরীক্ষক থাকবেন তাদের উপরে অনেকটাই তোমাদের নির্ভর করতে হবে। যদিও তোমার সেকেন্ড সেমিস্টারের খাতা তোমার স্কুলের পরীক্ষক দেখবেন, স্বাভাবিকভাবেই সেটার মূল্যায়ন, আর 4th সেমিস্টারের যেহেতু কাউন্সিল নিযুক্ত পরীক্ষক তোমার খাতা দেখবেন, স্বাভাবিকভাবেই সেটার মূল্যায়ন, এই দুটো কিন্তু আলাদা হবে। সে কারণেই তোমরা সেই কথা মাথায় রেখে তোমাদের প্রস্তুতি নাও। আগত যে পরীক্ষা সেই পরীক্ষায় তোমাদের সকলের সাফল্য কামনা করছি। মনোযোগ সহকারে বারংবার এই যে গাইডলাইনগুলো আজকে দেওয়া হলো এগুলো তোমরা দেখো, তোমাদের অবশ্যই কাজে লাগবে। আজকের মতো আগত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিভাবে সর্বাধিক নাম্বার পাওয়া যাবে সেই সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি।